নমস্কার বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি সম্পূর্ণ জীবন দর্শন পুস্তকের বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আলোচনা করব এই সম্পূর্ণ জীবন দর্শন পুস্তকের বিষয়বস্তুর সাথে অন্যান্য দর্শনের সঙ্গে কোথায় মৌলিক পার্থক্য আছে এবং এই পুস্তকের বিষয়ের আরেকটু গভীরে আমরা প্রবেশ করব। চলুন শুরু করি। জীবন দর্শনের যে মূল বিষয়টি, যে জীবনের উপরে দর্শন, জীবনের দর্শন, তাহলে জীবন কি বা দর্শন কি বা জীবন দর্শন কি, এই বিষয়টি আসে। যদিও এটি আপনারা পেয়ে যাবেন সর্বত্র, দর্শনের অর্থ কি বা জীবনের অর্থ কি। তো আমি বলবো যে জীবনের যে উদ্দেশ্য সেটি নিয়ে কথা বলি বরং, যে জীবনের উদ্দেশ্য কি। যে সিদ্ধান্ত এই পুস্তকে দেওয়া হয়েছে, অনেকে বলেন এতে নতুন কি আছে, নতুনত্ব কি আছে। এসব তো পূর্বে বহু আলোচনা হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গিয়েছে যে জীবনের উদ্দেশ্য সুখী হওয়া, এই সিদ্ধান্ত বহু মানুষ দিয়েছেন পূর্বে। কিন্তু এটি যে সিদ্ধান্ত বা দার্শনিক সিদ্ধান্ত রূপে বা দর্শনের সিদ্ধান্ত রূপে কিন্তু এই পুস্তকে দার্শনিক প্রেমজিৎ শিরোহী উপস্থাপন করেছেন যে হ্যাঁ, জীবনের মূল উদ্দেশ্য সুখী হওয়া। এবার এই জীবনের সঙ্গে চেতনা যুক্ত বা তার সঙ্গে শরীর সংযুক্ত। এবার শরীর, চেতনা বা জীবন আমরা যাই বলি না কেন, তার মধ্যে বস্তুও রয়েছে, চেতনাও রয়েছে, দুটোর সংযুক্ত সত্তা আমি যদি বলি। তো সেই জীবন সুখী হতে কেন চাইছে, এটা যদি বলি যে কেন চাইছে, এটা আমরা নিজের জীবনকে দিয়েই আমরা বুঝতে পারবো যে আমি সকাল থেকে রাত অবধি কি চাইছি, কি করছি। যদি দেখি যে আমার আহার প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, জীবনযাপনের সুখ সুবিধা প্রয়োজন, সম্বন্ধ প্রয়োজন এবং সুরক্ষা প্রয়োজন, মানে আমার জীবন জন্ম হওয়ার পর থেকে মৃত্যু অবধি যে মধ্যবর্তী কাল, সেই কালে চেতনার সংযুক্ত আমাদের চেতনা রয়েছে যে আমরা কি চাইছি। এটি জীবনেরই অভিব্যক্তি বা জীবনের ইচ্ছে, আকাঙ্ক্ষা। এটি কেউ ডিকটেট করতে পারে না, এটি কেউ উৎপন্ন করতে পারে না, এটি জীবনের সঙ্গে সংযুক্ত। জীবন রয়েছে, শরীর রয়েছে, চেতনা রয়েছে, মানে সে সুখী হতে চাইবেই। এবার জীবনের সঙ্গে, সেই শরীরের সঙ্গে চেতনার যে স্তর যতটা উন্নত হবে, তার কিন্তু সুখী হবার বাসনা তত তীব্র হবে এবং সুখের সমস্ত যে ক্ষেত্রগুলি আছে, শাখা প্রশাখাগুলি আছে, সেগুলো থেকে সে সুখ আহরণ করতে চাইবে। আমরা মনুষ্যের উদাহরণ নিতে পারি যে সর্বাধিক চেতনা সম্পন্ন প্রাণী, সে কিন্তু দেখছি যে শুধু আহার, জীবনযাপন, বাসনা, সম্বন্ধ, বস্তু পরিষেবা বা সুরক্ষা, এসব নানানভাবে সে চাইছে এবং এই চাওয়ার যে তীব্রতা, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা তার যে ভ্যারাইটি আমি যদি বলি সংক্ষেপে, সেটি বৃদ্ধি পাচ্ছে। এটি পাবেই। চেতনা যত উন্নত হবে, যত শিক্ষিত হবে, যত সচেতন হবে, তার মধ্যে কিন্তু সুখী হবার বাসনা বা তার নিজেকে সুখে রাখার বাসনা, পরিবারকে সুখে রাখার বাসনা, সমাজকে সুখী দেখার বাসনা বা সুখী রাখার চেষ্টা করা বা সমষ্টিকে সুখী রাখার চেষ্টা করা, সুখী রাখার বাসনা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা এটি মনুষ্য জগতে দেখতেই পাচ্ছি। তাহলে যে সিদ্ধান্তে এলাম যে জীবনের উদ্দেশ্য সুখী হওয়া, এবার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পূরণ কি করে হবে? আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ নিত্যদিন এই প্রচেষ্টাতেই আছে, অধিক সুখের বাসনায়। তো এবার সুখ অর্জন করতে গেলে আমি বললাম যে খাদ্য, আহার। এবার আহার সংগ্রহ করতে আপনাকে কর্ম করতে হবে, শিক্ষণ প্রশিক্ষণ নিতে হবে, জীবিকা পেতে হবে বা ব্যবসা করতে হবে। তারপরে আপনি আপনার যে বস্তু পরিষেবা, অর্থ সম্পদ অর্জন করতে পারবেন, তার মাধ্যমে মানুষ সুখী হয়। তাহলে এই যে আধুনিক সমাজ ব্যবস্থা মানুষ রচনা করেছে বা এটি আরো অগ্রগতির দিকে এগিয়ে চলেছে, সেখানে মানুষের যে চাওয়া পাওয়াগুলি, সেগুলি আরো স্পষ্ট হচ্ছে। মানুষ সেসব নিয়ে গবেষণা করছে, সেই সব
বস্তু পরিষেবা মানুষের কাছে কি করে পৌঁছাবে তার বন্দোবস্ত করছে। তো যা দেখছি আমরা, যদি জীবনের সিদ্ধান্তকে আমরা সুনিশ্চিত করি বা সিদ্ধান্তটিকে দর্শন রূপে গ্রহণ করি, তাহলে একটা বড় কাজ হয়। কি কাজ হয়? সারা পৃথিবীতে মানুষ কিন্তু সুখী নেই। আমরা জানি যে 70% উপরে মানুষ কিন্তু অর্ধাহারে, অনাহারে, অসুরক্ষিত বা শোষিত জীবনযাপন নিয়ে বাস করছে, দরিদ্রতা নিয়ে বাস করছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তো যদি আমরা সুখী হওয়াটাই মূল সিদ্ধান্ত নিয়ে রাখি, তাহলে আমাদের বড় সহজ যেটা হবে যে তাহলে সমগ্র মানুষকে কি করে সুখী করা যায় তার বন্দোবস্ত করা যাবে। যদি এই সিদ্ধান্তটি যদি আমরা গ্রহণ করি যে হ্যাঁ, সুখী হওয়া, এবং সেই মানুষ সেই জীবন যেমন ভাবে জীবনযাপন করতে চাইছে তেমন ভাবে জীবনযাপন করার তাকে অধিকার আর সুযোগ সুবিধা প্রদান করা। এবার এই সুযোগ সুবিধা প্রদান করবে কে? এটি ব্যক্তি ব্যক্তিকে পরিপূর্ণভাবে সুখ সুবিধা দিতে পারে না। এটি দেওয়ার জন্যই কিন্তু সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা নির্মিত হয়েছে, মানুষের নির্মাণ করেছে। সেই ব্যবস্থা কেমন কতটা হয়েছে সে তো আমরা দেখছি এবং পূর্বে দেখেছি, জেনেছি। সেটা অসম্পূর্ণ নয়, কিন্তু পূর্ণাঙ্গ রূপায়ণের দিকে ধীরে হলেও এগিয়ে চলেছে। তো যদি আমরা এই সুখী হওয়ার সিদ্ধান্তটিকে গ্রহণ করে নিই, তাহলে আমরা সম্মিলিত উদ্যোগে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে কি করে সুখী করা যায়, সুখে রাখা যায়, সুরক্ষিত রাখা যায়, তার ব্যবস্থার জন্য আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারি। এটি বড় সিদ্ধান্ত যে জীবনের সঙ্গেই তার আকাঙ্ক্ষা, ইচ্ছে, অনিচ্ছে যুক্ত রয়েছে। প্রত্যেকটি মানুষের ইচ্ছে, অনিচ্ছে, আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন, এবং সেটা অবশ্যই নেতিবাচক নয়, ইতিবাচক। সে তার মতো করে জীবনযাপন করতে চায়, সেটা অপরকে সে দুঃখ দিতে চায় না বা নিজেও নিজেকে দুঃখী দেখতে চায় না। সেটি করতে বাধ্য হয় কারণ অসম্পূর্ণ সমাজ ব্যবস্থার জন্য বা রাষ্ট্র ব্যবস্থার জন্য। তো এটি যদি আমরা সিদ্ধান্ত রূপে গ্রহণ করি, তাহলে আমরা সমস্ত মানুষের শিক্ষণ, প্রশিক্ষণ, জীবিকা, জীবনযাপনের সুখ সুবিধা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে উদ্যোগী হতে পারি। মানে আমরা যদি সম্মিলিত উদ্যোগে পদক্ষেপ নিই, এটি কঠিন নয়। এবং আমি বলিয়ে দিলাম যে প্রত্যেকটা মানুষ সর্বোচ্চ সুখের যে ব্যবস্থাপনা সেটি পেতে চায় এবং সেটি সম্ভব। আমাদের ভারতবর্ষ তো বেশি করেই সম্ভব, কারণ ভারতবর্ষে স্থান বা ভূমির অভাব নেই, প্রাকৃতিক সম্পদের অভাব নেই। এই দুটি মূল প্রয়োজন সেটি ভারতবর্ষে রয়েছে। সুবিশাল দেশ ভারতবর্ষ। তার সাথে উৎপাদন যে করবে, বস্তু পরিষেবা নির্মাণ করবে, তার জন্য মানুষ রয়েছে পর্যাপ্ত কাজের জন্য। এমন বহু দেশ আছে যে সবকিছু আছে কিন্তু কাজের মানুষ নেই। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অগণিত মানুষ রয়েছে কাজের জন্য, যারা কাজ খুঁজছে, সে শিখতে চাইছে, জ্ঞান অর্জন করতে চাইছে, প্রশিক্ষণ নিতে চাইছে, কর্মসম্পাদনের সুযোগ চাইছে, কিন্তু সমাজ বা রাষ্ট্র তাকে দিতে পারছে না, দিতে ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ আমরা সুখী হওয়াই যে মূল উদ্দেশ্য, এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে, প্রাণীকে, প্রকৃতির কে যে বা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, সেটিকে, এই সমস্ত কিছুই তো সুখের মধ্যেই আসে যদি আমরা দেখি। তো এই সিদ্ধান্তটিকে নিলে কিন্তু আমাদের সম্মিলিত উদ্যোগে কর্ম সম্পাদন করতে সুবিধা হবে। তাতে দল, মত, পদ, জাতি, ধর্ম কারোরই কোনো বিরোধ বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর বিরোধ আসার সম্ভাবনা নেই। কারণ এটি জীবনের সিদ্ধান্ত যে আমিও সুখী হতে চাই, আপনিও সুখী হতে চান, এবং পরস্পরে আমরা সুখী হতে চাই। এটি তো সিদ্ধান্ত, এটি দর্শনের সিদ্ধান্ত হলে বা এটি সকলে গৃহীন বা এটি সম্মিলিত উদ্যোগে গৃহীত হলে এটি এই উদ্দেশ্য পূরণের যে পথ সহজ হবে। দ্রুত আমরা কিন্তু একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র নির্মাণ করতে পারবো। তো এই তো গেল জীবনের উদ্দেশ্য কি এবং তা কি করে বাস্তবায়িত হবে তার একটা সংক্ষিপ্ত বার্তা আমরা পেলাম। এখন যদি বলি যে মানুষের চেতনার যে বিষয়টি যদি আরেকটু ব্যাখ্যা করি, তো আমি দর্শনের গভীরে যাব না, সেটি পরে কোথাও আলোচনা করব। আজ যেটি বলবো যে মানুষের যে চেতনা, এবার সমস্ত মানুষ তো একরকম হয় না, মানুষ ভিন্ন ভিন্ন রকমের হয়,
তার পছন্দ অপছন্দ, রং রূপ বৈশিষ্ট্য সব আলাদা আলাদা হয়। এটি হবেই, কারণ এটি 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 প্রকৃতি প্রদত্ত যে একটি মানুষের সঙ্গে অপর একটি মানুষের মিল থাকবে না, মিল হবে না, এটি স্বাভাবিক। এবং এটি কোনো নেতিবাচক দিক নয় যে সে আমার বিরুদ্ধে, সে আমাকে পছন্দ করছে না, আমি তাকে পছন্দ করছি না, তাকে ভালো লাগছে না, বা তার এইটা পছন্দ আমার এইটা পছন্দ, এটা কোনো বিরোধের বিষয় নয়, এটি থাকবেই। সমস্যা হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল থাকাটা। যদি আমরা একে অপরের প্রতি কোনো দিক থেকে নির্ভরশীল না থাকি, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল না থাকি, তাহলে কিন্তু কোনো সংঘাত নেই। সে তার মতো জীবনযাপন করতে পারবে, আপনি আপনার মতো জীবনযাপন করতে পারবেন। তো সেখানে দেখবেন যে পারিবারিক সম্বন্ধ যেটি মূলত অর্থনৈতিক বৈষম্যের কারণে ভেঙে যায়, দ্বন্দ্ব তৈরি হয়, সেটি কিন্তু নিরসন হবে। পরিবারের সকলে যদি স্বতন্ত্র হয়, সমাজ বা রাষ্ট্র যদি সমস্ত মানুষের সমস্ত বস্তু পরিষেবা, সুখের, শিক্ষার, জীবিকার, সুখ সুবিধার দায়িত্ব নেয়, তাহলে কিন্তু মানুষে মানুষে কোনো সংঘাত দেখা দেবে না। তো বলছিলাম মানুষের চেতনার আরেকটু গভীরতা নিয়ে বলছিলাম যে মানুষ মূলত 4 শ্রেণীর হয়: শারীরিক স্তরের মানুষ, মানসিক স্তরের মানুষ, ভাবনাত্মক স্তরের মানুষ, চেতনাত্মক স্তরের মানুষ। শারীরিক স্তরের মানুষই বেশি পাওয়া যায়, তারা শরীরধর্মী, বা তারা শরীর দিয়ে যে কাজকর্ম হয় সেটা করতে পছন্দ করে। মানসিক শ্রেণীর মানুষ তার থেকে আরেকটু যে অন্যরকম কাজ, টেকনিক্যাল কাজ, সেই সব করতে পছন্দ করে। আমরা শারীরিক স্তরের কাজের মধ্যে আমরা ধরতে পারি যে পশুপালন বা শ্রমিকের যে কাজ, সেই কাজগুলো, বা কৃষিক্ষেত্রের কাজ, বা বস্তু আদান প্রদানের কাজ, এগুলো আমরা শারীরিক স্তরের কাজ ধরতে পারি, যেখানে শরীর মুখ্য। এরপর মানসিক স্তরের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বলতে পারি কিছুটা টেকনিক্যাল কাজ, যেরকম কম্পিউটারের কাজ বা কোনো কারখানার কাজ, উৎপাদনের কাজ, সেই সব বিষয়ের ধরতে পারি আমরা। এরপর ভাবনাত্মক স্তরের মানুষ যারা পরিষেবামূলক কাজ, যেমন পুলিশ, ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, এসব যে কাজগুলো রয়েছে, পরিষেবা যারা দিয়ে থাকে, বা শাসন প্রশাসনের মধ্যে যারা আছেন তাদের কথা বলছি। এরপর আছে চেতনাত্মক স্তরের মানুষ যারা চেতনাকে নিয়ে গবেষণা করে, দর্শন নিয়ে গবেষণা করে, যারা বিজ্ঞানী, গবেষক বা উদ্ভাবক, এই ধরনের যারা মানে জগতের যা কিছু আছে তার থেকে আরো বেটার করার দিকে যারা গবেষণা করছে, যে আর কি করে পৃথিবীকে আরো সুন্দর করে তোলা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেই সব নিয়ে যারা গবেষণা করছে তাদেরকে আমরা চেতনাত্মক স্তরের মানুষ ধরতে পারি। এবার এই 4 স্তরের মানুষই সমাজে দেখা যায়, এবং আমরাও চারদিকে দেখতে পারি, নিজেকে নিয়েও আমরা বিচার করতে পারি যে আমি কোন স্তরে পড়বো। তো এটি কোনো বিরোধ নয় যে সে ছোট সে বড়, এটি কোনো বিরোধ নয়। এখানে এই 4 স্তরের মানুষের এবং 4 স্তরের কর্মেরই কিন্তু সমাজের জন্য প্রয়োজনীয়। কোনো একটি স্তর বাদ দিলে বা তাকে দমিয়ে রাখলে, শোষিত করলে কিন্তু সমাজের কাজের পূর্ণতা তা পাবে না, বঞ্চিত হবে। তাহলে সমাজের উচিত, রাষ্ট্রের উচিত এই 4 স্তরের মানুষকেই কাজে লাগানো, এবং তাদের কাজে লাগানো মানে তারা কর্ম করলে যে বস্তু পরিষেবা তৈরি হবে সেটি সকলের কাছে বিতরিত করা। যার যেমন পছন্দ সে তেমন জীবন পাবে, এবং সেখানে শিক্ষা, জীবিকা, বাসস্থান, সুখ সুবিধা, এই সমস্ত কিছুই রাষ্ট্র পরিচালনা করুক, রাষ্ট্র ব্যবস্থার অন্তর্গত মানুষ রাখুক। তাহলে যা হবে, কোনো বিরোধ থাকবে না। মানুষ তো ধরুন 100 বছর সে বাঁচবে, তারপরে কি হবে সে তো জানে না। তো 100 বছরের জীবন মানে প্রত্যেকটা মানুষের জীবন যেন সুখের হয়, তার পরবর্তী প্রজন্মও যেন সুখে থাকে, সেই রকম ব্যবস্থাপনার চেষ্টা করে যাওয়া। তো একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, হিংসা বা এই যে প্রতিহিংসা, এসব আসছে কিন্তু অসম্পূর্ণ সমাজ ব্যবস্থার অসম্পূর্ণ ফলাফলের জন্য। তো আমরা যদি সকলে মিলিত উদ্যোগ গ্রহণ করি, দল, মত, পথ, জাতি, ধর্ম নির্বিশেষে, যে মানুষ সে তার মতো করে জীবনযাপন করার সুযোগ সুবিধা পাবে, অধিকার পাবে, তাহলে কিন্তু কোনো দ্বন্দ্ব কারোর সঙ্গেই দেখা দেবে না।
এবং সমস্ত কর্মের মূল্যায়ন বা মূল্যাঙ্কন এক থাকবে, সমস্ত মানুষের যে মূল্যাঙ্কন এক থাকবে। কারণ বলেই দিলাম যে প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটি মানুষের সমাজে ভূমিকা থাকা আবশ্যক, এবং এটি থাকলেই সমাজ পরিপূর্ণতা পাবে। সেই বিষয় নিয়েই আমাদের দর্শনের যে পরের যে পুস্তক, যেটি পূর্বের ভিডিওতে খানিকটা বলেছিলাম, যে নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা, সেই বিষয়ে এই পুস্তকটিতে রয়েছে সম্পূর্ণ সমাধান পুস্তকে, যে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত। সেখানে সকলের শিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা বন্দোবস্ত কিভাবে হবে, কারা করবে, সকলের জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত কিভাবে হবে, কারা করবে, সকলের জন্য যে স্বাস্থ্য, বস্তু পরিষেবা, ভ্রমণ বিনোদন, সম্বন্ধ ইত্যাদি যে পরিষেবা, বা জল, বিদ্যুৎ, সড়ক, ইন্টারনেট, এসব বস্তু পরিষেবার বন্দোবস্ত কি করে হবে, এবং সকলের জন্য যে সুরক্ষা, তার বন্দোবস্ত কি করে হবে, তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই পুস্তকে রয়েছে। এবং এ নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে ULM বাংলা চ্যানেলে, সেখানে দেখতে পারেন। এছাড়া যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, অডিও, ভিডিও, লাইভ বা মিটিং, সকল সবকিছুর জন্যই আমরা উন্মুক্ত। এটি সামাজিক বিষয়, সমাজের জন্য রয়েছে। আর চেতনার আরেকটু ছোট্ট অংশ রয়ে গিয়েছে, সেটি আলোচনা করে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব। সেটি হচ্ছে যে আমরা যে সুখী হতে চাই, সেটি কিভাবে হতে চাই। তো এই যে 4 স্তরের মানুষের কথা বললাম, তো সেখানেও কিন্তু সুখী হওয়ার 4টে পন্থা আমরা পেয়েছি, যেটি হয়তো পূর্বে কেউ না কেউ বলেছেন, কিন্তু দার্শনিক প্রেমবিদ শিরোহী এটি সিদ্ধান্ত রূপে আমাদেরকে দিয়েছেন বা সমাজকে দিয়েছেন। সেটি হচ্ছে যে মানুষ সুখী হতে চায় জ্ঞান অর্জনের মাধ্যমে, অর্থাৎ সে তার পছন্দের জ্ঞান অর্জন করার সুযোগ পেলে সে সুখী হয়। সেই জ্ঞান অনুযায়ী সে কর্ম সম্পাদনের সুযোগ পেলে সে সুখী হয়, এবং সেই কর্মের পরে যে বস্তু পরিষেবা বা ভোগ উৎপন্ন হবে, সেই ভোগ উপভোগ করার সুযোগ সে পেলে সে সুখী হয়। এরপরে কর্ম সম্পাদনের পরে বা ভোগ গ্রহণের পরে আমাদের শরীরও শ্রান্ত হয়, তার বিশ্রাম প্রয়োজন হয়। তো সে যদি উপযুক্ত বিশ্রামের সুযোগ সুবিধা পায়, তাহলে সে সুখী হয়। তো জীবনের যে উদ্দেশ্য সুখী হওয়া, এবং সুখের এই 4টে মাধ্যম রয়েছে, জ্ঞান, কর্ম, ভোগ এবং বিশ্রাম। এই যে সিদ্ধান্ত, এটি কিন্তু আমিও অনেক পুস্তক পড়েছি, আপনারাও বহু পুস্তক পড়েছেন। এটির যদি কোনো সমীক্ষা আপনারা করতে চান যে এটি জীবনের সঙ্গে বা সমাজের সঙ্গে যথোপযুক্ত নয়, যদি মনে হয় আপনার, তাহলে আমাদের সঙ্গে আপনি আলোচনায় আসতে পারেন। যদি আমাদের কোনো বিষয় যে অযৌক্তিক বা অসম্পূর্ণ মনে হয়, সেটিকে আমরা বাতিল করে দেব, এবং যদি এর থেকে বেটার কোনো সিদ্ধান্ত আপনার কাছে থাকে, সেটিকে আমরা গ্রহণ করে নেব, এবং আমরা সেটিকে প্রচারও করব। আমাদের সংস্থা রয়েছে দেশে বিদেশে, তার মাধ্যমে আমরা প্রচার করব। তো যদিও আমি 5 বছর হয়ে গেছে আমি এই নতুন সিদ্ধান্তটাকে নিয়ে কাজ করেছি। পূর্বে তো আমি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কাজ করেছি, স্বদেশীর কাজ কিছু করেছি। তার পূর্বেও আমি নিজে অধ্যয়ন করেছি, বহু জায়গায় ঘুরেছি, যে জীবন কি, জীবন কেন, এই যে পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, বা রাষ্ট্রীয় দ্বন্দ্ব, সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোর কারণ কোথায়, উৎপত্তি কোথা থেকে আসছে, বা আমরা পরস্পর পছন্দ করছি না, হিংসা করছি, কেন করছি, এগুলো আমি পূর্বে খোঁজার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তারপরে মাঝে আমি স্বদেশী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কাজ করেছি, সেখানে আমি রাষ্ট্র ব্যবস্থার বিষয়টি প্রথম জানতে পারি। তারপরে জীবন দর্শন এবং সমাজ ব্যবস্থার যে পূর্ণাঙ্গ রূপ বা প্রস্তাবনা, সেটি আমি এই দুটো পুস্তকে পাই। ফলে আমি এই দুটো পুস্তক অনুবাদ করার পরে কিন্তু নতুন কোনো পুস্তক আমি আর লিখিনি। বহু আর্টিকেল, বহু লেখা আমার পড়ে রয়েছে, সেসব করিনি, কারণ এই দুটো বিষয়ের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এই দুটোর ব্যাখ্যা বর্ণনা করলেই আমরা সমস্ত কিছুই বুঝতে পারবো। তো পাশাপাশি বলে রাখি যে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বহু কাজ হচ্ছে। বহু মনীষী, গুণী মানুষ এই সমাজ, রাষ্ট্র নিয়ে কাজ করে গেছেন। রবীন্দ্রনাথ করে গেছেন আমাদের দেশে, আমরা বলি। গান্ধীজির একটি স্বদেশী ব্যবস্থা ছিল, তিনি চেষ্টা করে গেছেন। বা আম্বেদকর আমাদের যে আধুনিক সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার, দর্শন ব্যবস্থার পরিকল্পনা তিনি দিয়ে গেছেন, বা যেটিতে আমরা এখনো আছি।
এরপর ঋষি অরবিন্দ, তার একটি সমাজ ব্যবস্থা আছে। এছাড়াও প্রভাত রঞ্জন সরকার, তার একটি দর্শন বা সমাজ ব্যবস্থা আছে, যেটিকে আমরা আনন্দ মার্গ বলে জানি। এটিরও দেশে বিদেশে শাখা রয়েছে। অরবিন্দের কাজ তো আমরা জানি, পন্ডিচেরি, সেখানে আমি তো ঘুরেও এসেছি গত বছর। তো আমরা তুলনামূলক অধ্যয়নগুলো করছি। এর পাশাপাশি তো আমরা সবচেয়ে যে বেশি আলোচিত সমাজ ব্যবস্থা মার্কস যে দিয়েছেন, কার্ল মার্কস, কমিউনিজম বা সাম্যবাদ বা সমাজতন্ত্র, সেটুকু আমরা অধ্যয়ন করেছি, এখনো করছি, আলোচনা করছি। তো কোথাও সাম্যবাদের সঙ্গে এই বিষয়টির মিল রয়েছে, এই সিদ্ধান্তের দিক থেকে হতে পারে যে সকলের সুখ সুবিধা রাষ্ট্র দেবে বা রাষ্ট্র সব দায়িত্ব নেবে, এগুলো মিলছে। কিন্তু এর বাইরেও বহু অমিল রয়েছে। মূলত জীবনের যে উদ্দেশ্য, জীবন কি, জীবন কেন, এই যে দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে যে আপনার সিদ্ধান্ত আলাদা, আমার সিদ্ধান্ত আলাদা, বা আপনি বলছেন সশস্ত্র পথে, আমরা বলছি শান্তিপূর্ণ পথে, এই দ্বন্দ্বের অবসান ঘটবে যদি আপনারা আমাদের বিষয়টিকে জেনে বুঝে নেন যে এই রাষ্ট্র ব্যবস্থা কি করে আসবে, তার যে পন্থা সেটিতে ভিন্নতা রয়েছে, এবং রাষ্ট্রের যে কাঠামো, যে অধিকারের কাঠামো, যে অধিকার সকলের মধ্যে সকলেই সমান অধিকার পাবে, এটি বাস্তবায়িত কি করে হবে, তার রাজনৈতিক বিষয়ের পার্থক্য আছে। এসব আরো অনেক পার্থক্য আছে। এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব না, কারণ আমরা জীবনের দর্শন বা জীবন দর্শনের মধ্যেই আমরা এই ভিডিওতে রয়েছি। তো এই জীবন বা জীবন দর্শন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য যে কোনো ধর্মীয় দর্শন নিয়েও যদি কেউ আলোচনা করতে চান, সকলকে স্বাগত। এবং এর আলোচনা বা এই আলোচনা আপনাদের কেমন লাগলো তার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফোনেও জানাতে পারেন। যদি মনে হয় এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসতে চান আলোচনায়, সরাসরি আমরা সাক্ষাৎ করে পরস্পর কথোপকথন করতে পারি। সম্মিলিত আলোচনা করলে বড় কাজ হয়, আদান প্রদান করলে অনেক বড় কাজ হয়, এতে দ্বন্দ্বের অবসান হয়, একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। ধন্যবাদ।